প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি ক্লাস 10-এর ভূগোলের চতুর্থ অধ্যায় যেটি আছে অসমের ভূগোল সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেইটিতে আমি অসমের অবস্থান এবং চারিসীমা, উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি জনসংখ্যা ও জনবসতি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাহলে ছাত্রছাত্রীরা, এখন আমি স্টার্ট করি। যে জনসংখ্যা জানতে গেলে কোনো দেশের বা আমাদের দেশে প্রতি 10 বছর অন্তর অন্তর কী হয়, সেন্সাস হয় বা জনগণনা, লোকগণনা হয়। তো এইভাবে 2001-এ হয়েছিল, আবার 2011-তেও জনগণনা হয়েছিল। 2001-এ হয়েছে, প্রথমে 1901-এও হয়েছে, আবার তো রিসেন্ট 2011-তে হয়েছে। 2011-এর পরে আরও 10 বছর পরে 2021-এ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা হওয়ার কারণে 2021-এ আর জনগণনা হয়নি। তো আমাদের লেটেস্ট যেটা আছে 2011, সেই 2011-র যে জনগণনা হয়েছিল বা লোকগণনা হয়েছিল তার তথ্য থেকেই কোয়েশ্চেন আনসার আসবে তোমাদের এক্সামে। 2011-র লোকগণনা অনুসারে যেগুলো ডাটা বা তথ্য পাওয়া গেছে তার উপরেই কোয়েশ্চেন আনসার থাকবে। তো দেখো, 2011 সালের যে লোকগণনা হয়েছিল তার মধ্যে 2011 সালের লোকগণনা অনুযায়ী পুরো উত্তর পূর্ব ভারতের মধ্যে আসামের জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি। উত্তর পূর্বের যে কয়টি রাজ্য আছে তার মধ্যে অসমের জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি। অসমের জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল। সবচেয়ে বেশি ছিল, যেটি ভারতের মোট জনসংখ্যার 2.6% ছিল। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2.6% লোক অসমে বসবাস করত। ভারতের মোট জনসংখ্যার 2.6% লোক অসমে বসবাস করত এবং 2011 সালের লোকগণনা অনুযায়ী উত্তর পূর্ব ভারতের সবকটি রাজ্যের মধ্যে অসমের জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল, যা ভারতের মোট জনসংখ্যার 2.6% লোক অসমে বসবাস করত। অসমের মোট জনসংখ্যা ছিল অসমের মোট জনসংখ্যা 312.05 লাখ। 312.05 লাখ ছিল এবং তার মধ্যে পুরুষের সংখ্যা ছিল 159.39 লাখ। আর মহিলার জনসংখ্যার শতাংশ ছিল 152.66 লাখ। তো এই হলো 2011 সালের লোকগণনা অনুযায়ী অসমের জনসংখ্যার যে তথ্য পাওয়া গেছে। তার মধ্যে অসমের জনসংখ্যা 312 লাখ। তোমাদের পরের ডিজিট অনেক সময় ভুল হলেও প্রথমের যে 312 আছে সেটি মনে রাখতে হবে। পুরুষ 159 এবং মহিলা 152 লাখ ছিল। তারপরে শিক্ষিতের হার ছিল অসমের মধ্যে শিক্ষিতের হার ছিল 2001 সনের অনুযায়ী শিক্ষিতের হার, এটা হলো 2011 সালে, এবং 2001 সালে ছিল শিক্ষিতের হার
63.25%। এটা 2001 সালে ছিল 63.25%, এবং তা আবার 2011-তে বৃদ্ধি পেয়েছে, অল্প বৃদ্ধি পেয়ে শিক্ষিতের হার বৃদ্ধি পেয়েছে 72.19% বৃদ্ধি পেয়েছে। তারপর গ্রামীণ জনসংখ্যা, লিঙ্গ অনুপাত। তারপর লিঙ্গ অনুপাত। লিঙ্গ অনুপাত বলতে কি বোঝা যায়? লিঙ্গ অনুপাত হচ্ছে প্রতি 1000 জন পুরুষের বিপরীতে মহিলা কতজন, সেটি হচ্ছে লিঙ্গ অনুপাত। প্রতি 1000 পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা ছিল 2001-এ মহিলার সংখ্যা ছিল 935 জন। 935 জন, এবং 2011-তে তা আবার বৃদ্ধি পেয়েছে 958 জন। প্রতি 1000 পুরুষের বিপরীতে মহিলা ছিল 935 জন, যেটি 2001-এ, এবং 2011-তে তা বৃদ্ধি পেয়ে 958 জন হয়েছে। এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে কন্যা শিশুর জন্মের হারটা অল্প বৃদ্ধি পেয়েছে। কন্যা শিশুর জন্মের হার অল্প কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। সেই জন্য প্রতি 11 পুরুষের বিপরীতে 958 জন মহিলা ছিল। তোমাদের বইয়ে দেখো 4.1 তালিকাতে সব কিছু দেওয়া আছে, কিন্তু তোমরা যদি এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করো তখন গিয়ে মনে রাখতে সুবিধা হবে। তো এখানে দেখো একটি তালিকা দেওয়া আছে যেখানে শিক্ষিতের হার 2001 আর 11 কম্পেয়ার তুলনা করে একটা তালিকা দেওয়া আছে। 2001-এ ছিল 63.25, 2011-তে 72.19 হয়েছে। লিঙ্গ অনুপাত প্রতি 1000 পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা 935, আবার 2011-তে 958। গ্রামীণ জনসংখ্যা 87.10% ছিল 2001-এ, আবার 2011 লোকগণনা অনুযায়ী 85.90 হয়েছে। মানে এইখানে দেখো গ্রামীণ জনসংখ্যা কিন্তু ডিক্রিজ হয়েছে বা কমে গেছে, হ্রাস পেয়েছে। কেন এটা হয়েছে? যে গ্রাম থেকে শহরের দিকে লোকের যাতায়াত বা প্রবণতা, শহরের দিকে যাওয়ার প্রবণতাটা বৃদ্ধি পেয়েছিল। কেননা অনেক কারণ আছে, শিক্ষা নেওয়ার জন্য, বা কেউ গ্রাম থেকে শহরে সেটেল হয়েছে ওইখানে স্থায়ীভাবে বসবাসের জন্য, বা কারো চাকরির জন্য হতে পারে, ব্যবসা বাণিজ্যের জন্য হতে পারে, শিক্ষার জন্য হতে পারে। তো যাই হোক, গ্রাম থেকে শহরের দিকে লোকের যাতায়াত বা প্রব্রজন হয়েছে। সেই জন্য কি হয়েছে? গ্রামীণ জনসংখ্যা 2001-এর তুলনায় 11-তে অল্প কমে গেছে। তার বিপরীতে শহরের জনসংখ্যা আবার বেড়ে গেছে। দেখো, শহরে ছিল 2001-এ 12.90%, তা 2011-তে বেড়ে 14.09 হয়ে গেছে, যেহেতু গ্রাম থেকে শহরের দিকে জনপ্রব্রজন ঘটেছে। তারপর অনুসূচিত জাতির জনসংখ্যা 7.40 ছিল 2001-এ, 11-তে 7.15 হয়ে গেছে। এইটা কি হচ্ছে? প্রায় সমানই ছিল। অনুসূচিত জাতির জনসংখ্যা প্রায় সমান। অনুসূচিত জনজাতির জনসংখ্যা 12.41 ছিল 12.45। এই দুইটা অনুসূচিত জাতির সংখ্যা, অনুসূচিত জনজাতির সংখ্যা প্রায় 2 বছরের কম্পেয়ার করলে দেখা যাবে যে প্রায় সমানই রয়ে গেছে। (2001 সালের তথ্য অনুসারে অসমের মোট জনসংখ্যার 87% লোক গ্রামে বাস করত, কিন্তু 2011 সালে দেখা যায় গ্রামে বাস করা লোকের সংখ্যা 85.90% হ্রাস পেয়েছে। এর বিপরীতে ওই যে দেওয়া আছে এখানে তালিকায় ছিল, এর বিপরীতে কি হয়েছে? শহরের সংখ্যা বেড়ে গেছে। কেন? এটা গ্রাম থেকে শহরের দিকে জনপ্রব্রজন ঘটেছে, যার জন্য এইরকম হয়েছে। আচ্ছা,
তারপর দেখো এখানে দিয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো অসমেও নগরায়ন প্রক্রিয়া অব্যাহত আছে। নগরায়ন প্রক্রিয়া মানে কি? যেমন নগরের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কিভাবে? অনেক জায়গা আগে ডেভেলপ ছিল না, ধীরে ধীরে কী হচ্ছে, ডেভেলপ হচ্ছে, রাস্তাঘাট ভালো হচ্ছে, মানুষের যাতায়াতের সুবিধা হচ্ছে, স্কুল কলেজ নানা ধরনের ইন্ডাস্ট্রি এইগুলা যেহেতু স্টার্ট হয়েছে, তো নগরায়ন প্রক্রিয়াটা অব্যাহত চলছে। যার ফলে কি হয়েছে, নগর আর শহরের সংখ্যাও দিনে দিনে বাড়তে স্টার্ট করেছে। দিনে দিনে নগর শহরের সংখ্যা বাড়ছে। তো 2011 সালের যেটা লোকগণনা অনুযায়ী দেখা গেছে 2011 সালের আদমশুমারি মতে নগরগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন 60টি প্রথম শ্রেণীর নগর এবং দ্বিতীয় শ্রেণীর নগর। প্রথম শ্রেণীর নগর হয়েছে 60টি আর দ্বিতীয় শ্রেণীর নগর হয়েছে 6টি। 60টি প্রথম শ্রেণীর নগর এবং 6টি দ্বিতীয় শ্রেণীর নগর আছে। তা কিসের ভিত্তিতে? প্রথম শ্রেণীর নগর হলো যে নগরগুলোতে 1 লাখ বা তার থেকে বেশি জনসংখ্যা থাকা নগরকে প্রথম শ্রেণীর নগর বলা হয়। প্রথম শ্রেণীর নগরে কি 1 লাখ বা তার চেয়ে বেশি জনসংখ্যা থাকা নগর। জনসংখ্যা থাকা নগরকে বলা হয় কি প্রথম শ্রেণীর নগর। 1 লাখ বা তার চেয়ে বেশি জনসংখ্যা যেসব নগরে বা শহরে থাকে তাকে প্রথম শ্রেণীর নগর বলা হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর নগর হচ্ছে 50,000 থেকে 1 লাখের কম। 50,000 থেকে 1 লাখ নিচের 1 লাখের নিচের জনসংখ্যা থাকা নগর। জনসংখ্যা থাকা নগরকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর নগর। যে নগরগুলোতে 50,000 থেকে শুরু করে 1 লাখের নিচে জনসংখ্যা আছে সেটাকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর নগর। এবং এই দ্বিতীয় শ্রেণীর নগর 6টি এবং প্রথম শ্রেণীর নগর 60টি পাওয়া গেছে 2011 সালের লোকগণনা অনুযায়ী। তো এই নগরগুলোর মধ্যে যে দেখা গেছে জনসংখ্যা, সেই জনসংখ্যা অনুযায়ী 60টি প্রথম শ্রেণীর নগরের মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা ছিল, জনসংখ্যার দিক থেকে প্রথম ছিল গুয়াহাটি। এই প্রথম শ্রেণীর নগরের মধ্যে প্রথম ছিল গুয়াহাটি, দ্বিতীয় শিলচর এবং তৃতীয় ছিল ডিব্রুগড়। গুয়াহাটিতে জনসংখ্যা ছিল 9,68,549 জন জনসংখ্যা ছিল সব থেকে বেশি। দ্বিতীয় ছিল শিলচর এবং তৃতীয় ডিব্রুগড়। ঠিক একইভাবে দ্বিতীয় শ্রেণীর নগরের মধ্যে দ্বিতীয় শ্রেণীর নগর হচ্ছে 50,000 থেকে 1 লাখের নিচে থাকা জনসংখ্যা নগর। তো তার মধ্যে প্রথম যে সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল, প্রথম হলো ধুবড়ী এবং দ্বিতীয় কি পার্বত্যনগর ডিফু। পার্বত্যনগর ডিফু ছিল দ্বিতীয় জনসংখ্যার দিক দিয়ে। 60টি। এখান থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে প্রথম শ্রেণীর নগরের মধ্যে
সবথেকে বেশি জনসংখ্যা থাকা নগর কোনটি ছিল 2011 সালের আদমশুমারি মতে? তো সেটা আনসার হবে গুয়াহাটি। আর যদি বলে দ্বিতীয় শ্রেণীর নগরের মধ্যে কোনটিতে বেশি জনসংখ্যা ছিল, তো হবে ধুবড়ি। আবার যদি বলে প্রথম শ্রেণীর নগরের মধ্যে দ্বিতীয় কোনটি ছিল শিলচর। দ্বিতীয় শ্রেণীর নগরের মধ্যে দ্বিতীয় ছিল পার্বত্যনগর ডিফু। তো এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। বইয়ের মধ্যে দেখো দিয়েছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নগর জনসংখ্যা, এটা হচ্ছে পেজ নাম্বার 65-এ আছে। দ্বিতীয় শ্রেণীর নগরগুলোর সংখ্যা, প্রথম শ্রেণীর নগর দেখো গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড়, যোরহাট, নগাঁও, তিনসুকিয়া, তেজপুর। প্রথম শ্রেণীর নগর এই 7টি। আর দ্বিতীয় শ্রেণীর নগর ধুবড়ি, ডিফু, উত্তর লখিমপুর, করিমগঞ্জ, শিবসাগর, গোয়ালপাড়া। তো প্রথম শ্রেণীর নগরের মধ্যে গুয়াহাটির জনসংখ্যা সর্বাধিক, আর শিলচর দ্বিতীয়, তৃতীয় হচ্ছে ডিব্রুগড়। দ্বিতীয় শ্রেণীর নগর যেটা আছে এটার মধ্যে ধুবড়ি হচ্ছে প্রথম, সবথেকে বেশি জনসংখ্যা, দ্বিতীয় হচ্ছে ডিফু। তো এখানে তালিকা দিয়েছে, তোমরা এটা দেখে যদি আমি যেভাবে নোট বানিয়েছি এইরকম যে নোট বানিয়ে নাও তাহলে তোমাদের মনে রাখতে খুবই সুবিধা হবে। তো আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে তোমাদের। পরের ভিডিওতে আমি জনসংখ্যা বৃদ্ধির ধারা নিয়ে আলোচনা করব, এবং এই ভিডিওর শেষে কিছু প্রশ্ন উত্তর থাকবে। তোমাদের যতটুকু আমি ডিসকাস করেছি, আলোচনা করেছি, তার উপরে এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন আনসার এবং কিছু কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন থাকবে। এগুলো তোমরা ভালো করে দেখে নিও এবং লিখে রাখবে। তো আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।